প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন আজাদ মজুমদার, প্রধান উপদেষ্টা, ডেপুটি প্রেস সেক্রেটারি। আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে। আজাদ মজুমদার, আমরা যারা গণমাধ্যম কর্মী, আপনি এখন একটি দায়িত্বে গিয়েছেন, কিন্তু আপনি হলেন মাঠের একজন সাংবাদিক, পুরোদস্তর। এই কারণেই গণমাধ্যম সংস্কার কমিশনের দিকে যারা আমরা গণমাধ্যম কর্মী, তাদের একটা লক্ষ্য ছিল। শুধু তাই না, সাধারণ মানুষেরও ছিল। সাধারণ মানুষের একটা কারণ হলো যে গত 15 বছরে গণমাধ্যমের ভূমিকা কি ধরনের ছিল মানুষ সেটা জানত। কবে গণমাধ্যম সংস্কার কমিশন তাদের প্রতিবেদন জমা দেয় সেদিকে মানুষের খেয়াল ছিল। আমরা দেখলাম যে শনিবার গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হয়েছে এবং সেখানে এমন কিছু বক্তব্য এসছে বা সংস্কারের প্রস্তাব এসছে যেগুলো অভিনব এবং নতুন, কিন্তু বাস্তবসম্মত এবং যেটা হওয়া উচিত। এর মধ্যে একটি বিষয় শুরুতেই আলোচনা হচ্ছে গতকাল থেকে, সেটি হলো ওয়ান হাউস ওয়ান মিডিয়া। এ বিষয়ে আমাদের কিছু বলবেন আপনি? বাংলাদেশের বাস্তবতা এবং বৈশ্বিক বাস্তবতা বিবেচনা করেই ওনারা আসলে এটা দিয়েছেন। এমন অনেক কিছু আছে এই কমিশনের এই প্রতিবেদনে যেটা সাংবাদিক হিসেবে আমাদেরকেও চমকে দিয়েছে। আমরা যদিও এই অঙ্গনের মানুষ, কিন্তু তারপরেও কিছু কিছু বিষয় সম্পর্কে আমাদের ধারণাটা তো স্পষ্ট ছিল না। এই রিপোর্ট পরে যেই ধারণাটা আমাদের কাছে পরিষ্কার হয়েছে, মনে করি বাংলাদেশের প্রত্যেকটা গণমাধ্যম কর্মীর জন্য এই রিপোর্টটা একেবারে অবশ্য পাঠ্য একটা রিপোর্ট। শুধু গণমাধ্যম কর্মী না, গণমাধ্যমের সাংবাদিকতার যারা শিক্ষার্থী তাদের জন্য এটা একটা অবশ্য পাঠ্য রিপোর্ট হয়েছে। কারণ বাংলাদেশের সাংবাদিকতার গতি প্রকৃতি গত 15 বছর বা তারও আগে থেকে অ্যাকচুয়ালি কি ছিল এবং এখন কি অবস্থায় আছে এবং ভবিষ্যতে কিরকম হতে পারে, এরকম সব বিষয়ে বিস্তারিত আলোকপাত, অনেকগুলো চিত্র পাওয়া যাবে। একেবারেই অনেক চিত্র এবং অনেকগুলো ইতিহাসও এখানে তুলে ধরা হয়েছে, যে ইতিহাসগুলো আসলে আমরা ভুলে গিয়েছিলাম। আমাদের এই তরুণ প্রজন্ম হয়তো সেভাবে মনে রাখেনি যে কেন আমাদের এই সংবাদ মাধ্যম আসলে কোন অবস্থার প্রেক্ষিতে আজকে এই অবস্থায় এসে ঠেকেছে। এইভাবে আমাদের গণমাধ্যমগুলোতে এইভাবে রাজনীতিকীকরণ, যে বা কিছু ক্ষেত্র বিশেষে কিছুটা দলীয়করণ, এগুলো এই যে গণমাধ্যমের এই পরিস্থিতিটা কেন তৈরি হয়েছে তার প্রেক্ষাপটটা এখানে খুব চমৎকারভাবে বর্ণনা করা হয়েছে। আপনি যে প্রসঙ্গটির অবতারণা করেছেন, ওয়ান মিডিয়া ওয়ান হাউস, এটা আমাদের দেশের বাস্তবতায় খুবই কঠিন একটা পদক্ষেপ হবে যদি এটা বাস্তবায়ন করা যায়। কারণ ওনারা ওয়ান মিডিয়া হাউস ওয়ান হাউস বলতে ওনারা বুঝিয়েছেন যে একটা গ্রুপের আসলে মালিকানায় শুধু একটা গণমাধ্যম থাকবে, হয়তোবা সেটা একটা টেলিভিশন হতে পারে, অথবা একটা সংবাদপত্র হতে পারে, একটা অনলাইন পোর্টাল বা একটা রেডিও চ্যানেল হতে পারে। এখন আমরা যদি দেখি যে আমাদের দেশের গণমাধ্যমগুলো কিন্তু আসলে বেশ কিছু গণমাধ্যম আছে যাদের একটা গ্রুপের নিয়ন্ত্রণে অনেকগুলা মিডিয়া আছে। আমি যদি একেবারে স্পষ্ট উদাহরণ দিয়ে বলি, যদি বসুন্ধরা গ্রুপের কথা বলি, তাদের নিয়ন্ত্রণে এই মুহূর্তে 19টা গণমাধ্যম আছে। একটা প্রতিষ্ঠানের হাতে যদি 19টা গণমাধ্যম থাকে, সেটা আসলে 2টা রয়েছে, 4টা রয়েছে, রাইট। তো সেক্ষেত্রে এটা তো আসলে দেখা যায় যে গণমাধ্যমের একটা বড় অংশ তখন তারা নিয়ন্ত্রণ করে। শুধু গণমাধ্যম না, গণমাধ্যম সম্পর্কিত সাংবাদিক সংগঠনগুলোর নিয়ন্ত্রণ তখন তাদের হাতে চলে যায়। যদি আপনার কাছে 19টা মিডিয়া থাকে, তাহলে আপনার এই 19টা মিডিয়াতে যে সাংবাদিকরা কর্মরত আছেন তারাই কিন্তু শেষ পর্যন্ত গিয়ে প্রেস ক্লাবে আপনার সাংবাদিক নেতৃত্ব গ্রহণ করবে, ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ঢাকা সাংবাদিকদের নেতৃত্ব গ্রহণ করবে, ক্রাইম রিপোর্টারে যাবে। তো তারা যে শুধু কন্টেন্ট নিয়ন্ত্রণের করবে তা না, তারা সাংবাদিকতাটাকেই আসলে পুরোপুরি নিয়ন্ত্রণ করার একটা ক্ষমতা তাদের তৈরি হয়ে যাবে। এবং এইটাতে করে কর্পোরেটাইজেশন যেটাকে আমরা বলি মিডিয়ার, আমরা গত 15 বছর ধরে, আপনিও জানেন আমিও জানি, সাংবাদিকতায় রাজনীতিবিদরা যতটা না সমস্যা তৈরি করেছে সাংবাদিকতার জন্য, তার চেয়ে খুব বেশি কম সমস্যা তৈরি করেনি কর্পোরেট হাউসগুলো। কর্পোরেট হাউসগুলোর বিরুদ্ধে রিপোর্ট করা কিন্তু সাংবাদিকদের জন্য খুবই কঠিন একটা কাজ ছিল, অসম্ভব ব্যাপার ছিল। কঠিন নয়, অসম্ভব ব্যাপার ছিল। সেটা ক্ষেত্র বিশেষে অনেক সময় রাজনীতিবিদদেরকে বোঝানো যেত, কিন্তু কর্পোরেট হাউসগুলোকে বোঝানো যেত না, কারণ এখানে তাদের ব্যবসায়িক স্বার্থ জড়িত, ব্যক্তিগত স্বার্থ জড়িত। রাজনীতিবিদরা ক্ষেত্র বিশেষে কিছুটা ছাড় দিলেও কর্পোরেট হাউসগুলো ছাড় দেওয়ার জন্য একেবারেই প্রস্তুত ছিল না। তো এইটা ছিল সাংবাদিকতা গত 15 বছর। এই বাস্তবতার আলোকে আপনার গণমাধ্যম কমিশন আপনার সাজেস্ট করেছে ওয়ান মিডিয়া ওয়ান হাউস। এইটা এখন প্রশ্ন হলো আজাদ মজুমদার, যে এই যে আমরা তো
আপনি শুধু একটি উদাহরণ দিলেন, কিন্তু আরো উদাহরণ কিন্তু রয়েছে একই রকম, একাধিক মিডিয়া হাউসের মালিক তারা। তা এখন এই ওয়ান হাউস ওয়ান মিডিয়া, এটা কি তারা মানবে? না মানলে কি হবে? হ্যাঁ, এটা খুবই একটা ভাইটাল প্রশ্ন। এটার কিছু ওয়ে আউট এখানে ওনারা আসলে বলেছেন, কিছু কিছু পদ্ধতির কথা তারা সাজেস্ট করেছেন, যে পদ্ধতিগুলো যদি বাস্তবায়িত করা যায় তাহলে এটা গণমাধ্যমগুলোকে মানতে হবে। এটার একটা বড় উপায় হচ্ছে কর্পোরেট ট্যাক্স। আপনি জানেন যে আমাদের গণমাধ্যমগুলো আপনার 27.5% আসলে কর্পোরেট ট্যাক্স দেয়। এখন এই ট্যাক্সটা তুলে দেওয়ার কথা বলেছেন আমাদের মিডিয়া সংস্কার কমিশন। তারা বলেছেন যে মিডিয়াতে এমনিতেই আপনার অর্থনৈতিক সংকট আছে, বেশিরভাগ মিডিয়ায় লোকসানে আছেন, অনেক মিডিয়াতে বেতন ভাতা বকেয়া আছে। আর মিডিয়াগুলো তো মিডিয়া পাশাপাশি আপনার সংবাদপত্রকে একটা শিল্প হিসাবে ঘোষণা করা হয়েছে, কিন্তু তাদেরকে আবার তাদের যেই শিল্প হিসাবে যে কর ছাড় দেওয়ার কথা, সেই কর ছাড়টা সরকার দেয়নি। এখন গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ হচ্ছে এই 27.5% যে কর্পোরেট ট্যাক্স, এটা পুরোপুরি তুলে দেওয়া। তো এইটা যদি তুলে দিতে হয় তাহলে এই সুবিধাটা তারাই নিতে পারবেন আসলে যারা এই নীতিটা বাস্তবায়ন করবেন। আপনি জানেন যে আমাদের মিডিয়া হাউসগুলো গড়ে উঠেছে বিশেষ করে গত 15 বছরে। অনেকগুলো মিডিয়া হাউস হয়েছে উইপেন হিসাবে। কিসের উইপেন? তার ব্যবসার উইপেন। তাকে প্রতিরক্ষা দিবে এবং সেটাকে দিয়ে মোকাবেলা করবে। এই কালচার থেকে বের হওয়ার উপায় কিন্তু এই যে ওয়ান হাউস ওয়ান মিডিয়া, এবং এই কালচারটার জন্ম হয়েছিল কিন্তু ওই কারণেই যে আমার যত বেশি অস্ত্র তত বেশি আমি শক্তিশালী। এখন এই মানসিকতা থেকে তারা বের হবে কিনা, আসলে এই প্রশ্নটা আমি আবারও আপনার করছি। আপনি যে কথাগুলি বললেন, কিন্তু তারা যদি আমরা ধরে নিলাম তারা বের হতে চাচ্ছে না, তখন কি হবে? এটা বের হতে তাদেরকে প্রথম কথা হচ্ছে যে কিছু আইনি কিছু বাধ্যবাধকতা তৈরি করতে হবে, যে বাধ্যবাধকতা তৈরি করলে তাদেরকে এটা থেকে বেরিয়ে আসতে হবে। তখন তাদেরকে মানে এটা এমন না যে আপনার ওয়ান হাউস ওয়ান মিডিয়া করলে এখন একটা হাউসের হাতে যদি 19টা মিডিয়া আছে বাকিগুলো বন্ধ হয়ে যাবে বিষয় না, না, ওর প্রস্তাব আছে, প্রস্তাব আছে। তখন এই মিডিয়ার মালিকানাগুলোকে অন্যদের হাতে ছেড়ে দিতে হবে। ওনারা কিন্তু বলেছেন যে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে পারেন। পুঁজিবাজারে যদি আপনার তালিকাভুক্ত হন তাহলে আইপিও যদি ছাড়েন মিডিয়া হাউসগুলোর পক্ষ থেকে, তাহলে আপনার আইপিওর মাধ্যমে একটা বড় মালিকানার একটা বড় অংশ কিন্তু সর্বসাধারণের হাতে চলে যাবে। আর বাংলাদেশ ব্যাংক যেভাবে রেগুলেট হয়, বাংলাদেশ ব্যাংক যেভাবে ব্যাংকগুলোকে রেগুলেট করে, সেটাকে সেই পদ্ধতিটা অনুসরণ করার কথা ওনা বলেছেন। ব্যাংকগুলোকে রেগুলেট করতে গেলে আপনি জানেন যে একটা পরিবারের হাতে, নির্দিষ্ট পরিবারের হাতে বা ব্যক্তির হাতে 10%-এর বেশি শেয়ার রাখা যায় না। এখানে গণমাধ্যমের ক্ষেত্রে ওনারা 25% সাজেস্ট করেছেন যে একটা আরো বেশি দিয়েছে। হ্যাঁ, একটা পরিবার বা একটা কোম্পানি বা একটা ব্যক্তির হাতে 25% মালিকানা থাকবে, বাকি মালিকানাগুলো আপনার অন্যদের হাতে চলে যাবে। এবং এটা আপনি যদি লক্ষ্য করেন, বাংলাদেশে কিন্তু যৌথ মালিকানার পত্রপত্রিকা আছে, গণমাধ্যম আছে, এবং আপনি এটা যদি আরো লক্ষ্য করেন সেগুলো কিন্তু পাঠক প্রিয়, যেই পত্রিকাগুলো মানে যৌথ মালিকানায়, সেগুলো কিন্তু ভালো বেতন, ঠিক মতো বেতন। আমি একেবারে সুনির্দিষ্টভাবে কয়েকটা উদাহরণ আপনাকে, ফিনান্সিয়াল এক্সপ্রেস আছে, ডেইলি স্টারও আছে, ইভেন যাদের মালিক আসলে একাধিক মালিক থাকার কারণে একজন নির্দিষ্ট মালিক আপনার কিন্তু ওই তার ব্যক্তি স্বার্থে বা তার ব্যবসায়িক স্বার্থে এই মিডিয়াটাকে ব্যবহার করার সুযোগ পায় না, এবং মিডিয়াটা তখন পাঠক স্বার্থে বা দর্শকদের স্বার্থে কাজ করতে হয়। তখন জনগণের কথাটা তাকে বাধ্য হয়ে বলতে হয়, এবং জনগণের কথা যে মিডিয়াগুলো বলে, জনগণ কিন্তু সেই মিডিয়াগুলোকে আস্থায় রাখে এবং সেই মিডিয়াগুলো ভালো চলে। এটার উদাহরণ কিন্তু বাংলাদেশে আছে আপনার। এবং এই যে এই ভালো কয়েকটা মিডিয়া, আমি যে দুটো মিডিয়ার কথা বললাম, এরকম অন্য মিডিয়াগুলোকেও কিন্তু একইভাবে আপনার পাঠক প্রিয় বা দর্শক প্রিয় করে তোলা সম্ভব, যদি এটাকে আপনার মালিকানাটাকে আরেকটু ওয়াইড করা যায়, এখানে জনগণের মালিকানা তৈরি হয়, বা ইভেন একটা একাধিক ব্যবসায়িক প্রতিষ্ঠান যদি এটার সাথে সম্পৃক্ত হয়, তাহলে যেটা হবে যে কেউ একজন তার নির্দিষ্ট একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান তার নির্দিষ্ট ব্যবসায়িক স্বার্থে এটাকে আর ব্যবহার করতে পারবে না। তখন এটা সত্যিকার অর্থেই গণমাধ্যম বা ম্যাস মিডিয়া যেটাকে আমরা বলি সেটা হয়ে উঠতে পারবে। অনেক পরিবর্তন হয়েছে, কিন্তু একটা পরিবর্তন দীর্ঘদিন ধরে কিন্তু হচ্ছিল না, এটা এই প্রস্তাবে রয়েছে। সেটি হলো সব পেশার মানুষের একটা মিনিমাম একটা যোগ্যতা লাগে। আমরা দেখেছি শুধু সাংবাদিক হওয়ার জন্য কোনো যোগ্যতা লাগে না, এটা শিক্ষাগত সার্টিফিকেটের দরকার নেই বা অন্যান্য যোগ্যতা দরকার পড়ে না। সে যোগ্যতার প্রশ্নটি লাগবে কি লাগবে না, এটি দীর্ঘদিন ধরে আলোচনা হচ্ছিল। আমরা দেখলাম
যে এই গণমাধ্যম সংস্কার কমিশন তারা একটা যোগ্যতার প্রশ্ন উঠিয়েছে। জি সেখানে স্নাতক পাশ হতেই হবে। তারা সাংবাদিকদের যোগ্যতার প্রশ্ন উঠিয়েছে, তারা উঠিয়েছে সম্পাদকের যোগ্যতা নিয়ে, এবং কেমন হওয়া উচিত তার একটা সাজেশনও দিয়েছে। এই বিষয়ে আপনি কি বলবেন? প্রথম কথা হচ্ছে যে এই ডিবেটটা তো অনেকদিন ধরে আসলে চলমান আছে যে জি। কারা সাংবাদিক হতে পারবেন। আমাদের দেশে একটা কথা চালু ছিল যে কোনো ধরনের লেখাপড়া না জেনে যদি একজন আইন প্রণেতা হতে পারেন, তাহলে একজন মানে স্বশিক্ষিত লোক কেন সাংবাদিক হতে পারবেন না, তাকে কেন একজন ডিগ্রিধারী হতে হবে। এই আলোচনাটা কিন্তু অনেকদিন ধরে ছিল। তা এখন যেটা আপনার, যেহেতু এটা জীবন জীবিকার একটা প্রশ্ন, সাংবাদিকতা একই সাথে জনগণের বা পাঠক দর্শকের প্রতি যেমন অঙ্গীকার, আবার জীবন জীবিকারও একটা প্রশ্ন আছে। আপনি সাংবাদিকদের ন্যূনতম বেতন আপনি নির্ধারণ করে দেওয়ার কথা বলছেন। তো ন্যূনতম বেতনটা আপনি গণমাধ্যম সংস্কার কমিশন সাজেস্ট করেছে একটা বিসিএস এর এন্ট্রি লেভেলে একটা অফিসার যে বেতন পাবেন সেই বেতনটা হবে একটা সাংবাদিকের ন্যূনতম বেতন। তো সেটাই যদি আপনি ন্যূনতম বেতন হিসেবে আশা করেন একজন সাংবাদিক হিসেবে, তাহলে একজন পাঠকও তো আপনার বা একজন দর্শকও তো এটা আশা করবে একটা বিসিএস এর এন্ট্রি লেভেলের একজন অফিসারের যে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকে সেই শিক্ষাগত যোগ্যতাটাও একজন সাংবাদিকের থাকবে। এটা খুবই বাস্তব এবং স্বাভাবিক একটা জি, জি, আশা। এটা জি, কোনো জি। মানে বাড়াবাড়ি কোনো আরোপিত বিষয় কিছু না। আরোপিত কিছু না। আপনি একজন বিসিএস অফিসারের সমান বেতন আশা করলে আপনার কাছ থেকে একজন বিসিএস অফিসারের সমান শিক্ষাগত যোগ্যতাও আশা করবে। হ্যাঁ, বিসিএস অফিসার তাকে অনেক প্রক্রিয়ার মধ্যে দিয়ে বিসিএস এর একজন বিসিএস সার্ভিসের ক্যাডার হতে হয়। একটা সাংবাদিককেও কিন্তু আপনার এসেই কিন্তু সাংবাদিক হওয়া যায় না। এখানে আপনার গণমাধ্যম সংস্কার কমিশনে বলেছে যে 1 বছর শিক্ষানবিশ কাল অতিক্রান্ত হওয়ার পরেই কিন্তু তাকে সাংবাদিক বলা যাবে। right. দ্যাট মিনস তার প্রবেশন পিরিয়ডটা 1 বছর থাকছে এবং তার শিক্ষাগত যোগ্যতাটা হচ্ছে ন্যূনতম স্নাতক, যেটা আমরা একজন বিসিএস ক্যাডারের ক্ষেত্রে দেখি। তো এটা একটা যৌক্তিক একটা বিষয় এবং এটা নিয়ে খুব বেশি আসলে এই মুহূর্তে আর বিতর্ক করার সুযোগ আছে বলে মনে হয় না। এখন এই অযোগ্য সম্পাদক যে প্রচুর রয়ে গেছে, এদের কি হবে? সম্পাদকদের যোগ্যতার ক্ষেত্রে একটা জিনিস বলা হয়েছে, খুব চমৎকারভাবে একটা জিনিস পয়েন্ট আউট করা হয়েছে। সেটা হচ্ছে যে একটা গণমাধ্যমে যা কিছু প্রচারিত হয় বা প্রকাশিত হয় তার সবকিছুর দায় দায়িত্ব কিন্তু সম্পাদকের। আমরা এখন এখানে কাজ করতে গিয়ে, প্রধান উপদেষ্টার কার্যালয়ে আমি কাজ করতে গিয়ে আমি দেখেছি অনেক ক্ষেত্রে দেখা যায় যে ভুল বা বিভ্রান্তিমূলক সংবাদ ছাপা হয় কোনো কোনো গণমাধ্যমে। তখন আমরা যখন সম্পাদকের দৃষ্টি আকর্ষণ করি যে এই খবরটা ভুল বা এটা বিভ্রান্তিমূলক, তখন সম্পাদক বা মানে অ্যাপোলজিটিক একটা অ্যাটিটিউড নিয়ে বলেন যে এটা আমি তো দেখিনি, আমাদের জুনিয়র কোনো ছেলে মেয়ে এটা করে ফেলেছে, বা আমাদের আসলে মানে একটা ক্ষেত্রে সম্পাদক বলার সুযোগ নেই। আমি একটা ক্ষেত্রে পেয়েছি যে মানে থার্ড পার্টি কন্টেন্ট ক্রিয়েটর যারা তারা করেছে এরকম তারা বলেছে। কিন্তু একজন সম্পাদকের তো এই এক্সকিউজ, মানে উনি জানেন না যে সম্পাদকীয় পোস্টার গুরুত্ব কি বা দায়িত্ব কি। এক্স্যাক্টলি, একটা সম্পাদকের এভাবে দায়িত্ব এড়ানোর কোনো সুযোগই নেই। একটা প্রতিষ্ঠানে যা কিছু প্রচারিত হবে সেটা উনি জানুন বা না জানুন সেটার দায় দায়িত্ব ওনাকে দিতে হবে। ওনাকে নিয়োগ দিতে হবে এমনভাবে যাতে উনি নির্বাক থাকতে পারেন, যার হাতে উনি দায়িত্বটা দিয়ে গেছেন উনি যে কাজটা করবেন সেটা ওনার সম্পাদকীয় নীতির প্রতিফলিত হবে এবং সাংবাদিকতার যে সুনির্দিষ্ট মানদণ্ড সেটা অনুসরণ করবে। নিয়োগগুলোও কিন্তু সেভাবে দিতে হবে এবং সেই নিয়োগের ভারও কিন্তু ওনার। সো কোনো অবস্থাতেই আন্ডার এনি সার্কামস্ট্যান্সেস একজন সম্পাদক বলতে পারবেন না যে আমি এটা জানি না, আমাদের অন্য কেউ করে ফেলেছে। তো এইটা যদি হয় আপনার বাস্তবতা বা এটাই যদি হয় নিয়ম, তাহলে ওনারা বলেছেন যে একজন সম্পাদককে হতে হবে পরিপূর্ণভাবে পেশাদার সম্পাদক, মানে যিনি সম্পাদকের দায়িত্ব পালন করবেন তিনি সাংবাদিকতাটা জানেন। সাংবাদিকতা ছাড়াও উনি এই কাজটাতে পূর্ণ মনোযোগ দিবেন, ওনার আসলে অন্য কোনো পেশা থাকা সম্ভব না। এইটা আমি খুবই গুরুত্বপূর্ণ এই কারণে বলছি যে আমাদের মিডিয়ায় আমরা অনেক দেখি মালিক সম্পাদক বলে একটা বহুল প্রচলিত প্রতিষ্ঠিত একটা ব্যাপার ঘটে গেছে। হ্যাঁ, তো মালিক যারা সম্পাদক তাদের স্বাভাবিকভাবে তাদের অনেক ব্যবসা থাকে, তাদের আরো অনেক এটা বোধহয় বাংলাদেশে সম্ভব না, আর পৃথিবীতে কোথাও আছে? আমি সারা পৃথিবীর খবর সেভাবে বলতে পারবো না, বাংলাদেশেরটা দেখছি। আমার কিন্তু জানা নেই যে মালিক এবং প্রকাশক একজন থাকে সম্পাদক। তো গণমাধ্যম সংস্কার কমিশন বলেছেন যে যিনি সম্পাদক হবেন তাকে পুরোপুরি এই পেশাটাতে মানে মনোযোগী থাকতে হবে এবং উনি একটা পূর্ণকালীন সম্পাদক হবেন, খণ্ডকালীন বা আংশিক রঙিন কোনো কিছু ওনারা আসলে সাজেস্ট করেননি। তো এখন প্রশ্ন হলো যে আংশিক রঙিন সম্পাদকদের কি হবে?
আংশিক রঙিন সম্পাদক তো আসলে এটা আসলে নীতিগতভাবে এটা ঠিক না, কারণ আপনার আমি একটু আগেও ব্যাখ্যা করেছি কেন আমরা আসলে পূর্ণকালীন একজন সম্পাদক প্রয়োজন। কারণ প্রত্যেকটা কন্টেন্টের দায় দায়িত্ব একজন সম্পাদককে নিতে হবে, এবং সেটা তখনই সম্ভব যখন উনি এই পেশাটাতে পূর্ণ মনোযোগ দিবেন। এর আগে আপনার আলোচনা হয়েছে সম্পাদক কারা হবেন, এটা নিয়ে আমরা আলোচনা শুনেছি। কমপক্ষে 15 বছর সাংবাদিকতা করতে হবে এরকম একটা আলোচনা কেউ কেউ করেছেন, কেউ কেউ আবার এরকম আলোচনা করেছেন, বা একটা নীতিতেও ছিল এই আপনার গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদনে আমরা দেখেছি কেউ 5 বছর অ্যাক্রিডিটেশনধারী সাংবাদিক হলে তিনি সম্পাদক হওয়ার যোগ্যতা অর্জন করবেন। এগুলা বিভ্রান্তিমূলক আমার কাছে মনে হয়েছে। বিভ্রান্তিমূলক এই অর্থে যে 5 বছর আমাদের দেশে কারা অ্যাক্রিডিটেশনধারী আপনি তো জানেন, দেখেছি সম্পাদকরা, প্রকাশক, টেলিভিশনের আপনার আপনি এই অনুষ্ঠানে বোধহয় আমাদের একদিন বলেছিলেন যে একটা অনলাইন পত্রিকার 34 জন অ্যাক্রিডিটেশন কার্ড এবং দিয়েছেন। ওই পত্রিকাটি আসলে খুঁজেও পাওয়া যায় না। এক্স্যাক্টলি। তো এইরকম যখন সিচুয়েশন, তখন যিনি অ্যাক্রিডিটেশন কার্ড ধারী হবেন তিনি যে সম্পাদক হিসেবে পুরোপুরি যোগ্য হবেন, বা তিনি তাকেই সম্পাদক হিসেবে সবাইকে মেনে নিতে হবে, এরকমটা আসলে বাস্তবসম্মত নয়। তার চেয়ে বরঞ্চ ওনারা যে সাজেশনটা দিয়েছেন, ওনারা কোনো শর্ত বেঁধে দেননি, ওনারা শুধু একটা সাজেশন দিয়েছেন যে যিনি সম্পাদক হবেন তিনি অবশ্যই এটা এক্সপেক্টেড যে তিনি পেশাদার সাংবাদিকদের মধ্য থেকেই হবেন, এবং পেশাদার সাংবাদিকদের মধ্য থেকে হলে সম্পাদক পর্যায়ে যেতে নির্দিষ্ট একটা সময় পর্যন্ত তো তাকে সাংবাদিকতায় থাকতেই হয়, নাহলে সম্পাদক পর্যন্ত তো একজন পেশাদার সাংবাদিক যেতে পারেন না। উনি যদি মালিক না হন, মানে রাতারাতি উনি ওনার আর্থিক সক্ষমতার জোরে যদি একটা গণমাধ্যমের সম্পাদক না হয়ে যান, শুধুমাত্র পেশাদার সাংবাদিকতার মাধ্যমে উনি আস্তে আস্তে নিজের যোগ্যতা প্রমাণ দিয়ে যিনি সম্পাদক হওয়ার পর্যায়ে যান, তাকে তো এমনিতেই আসলে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সাংবাদিকতা করতে হয়। তো এটার জন্য আর নির্দিষ্ট মেয়াদ বেঁধে দেওয়ার আসলে কোনো যুক্তিকতা নেই যে আপনাকে 5 বছর সাংবাদিকতা করতে হবে বা 15 বছর সাংবাদিকতা করতে হবে। তার চেয়ে বরঞ্চ এটাই ভালো যে সাংবাদিকতা যিনি করবেন, ওনার পেশা সম্পাদক হিসেবে যিনি কাজ করবেন, ওনাকে পূর্ণকালীন সম্পাদক হতে হবে এবং উনি এই কাজটাতে মনোযোগ দেবেন। এবং এইটা আমি মনে করি যে খুবই যৌক্তিক একটা সাজেশন, এবং এটা সাংবাদিকতার জন্য খুবই ভালো একটা পদক্ষেপ হবে যদি এটা বাস্তবায়ন করা যায়। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আমরা এক্ষুনি ফিরছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। নিপীড়নের স্মৃতি, প্রযোজনা মোহাম্মদ হাসান রিয়াদ ও গোলাম মোর্শেদ। দেখবেন প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা 7টায়। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনা রয়েছেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আজাদ মজুমদার। আজাদ মজুমদার, সাংবাদিকদের বেতন নিয়ে দীর্ঘদিন ধরে কথা হচ্ছে, বিশেষ করে ওয়েজ বোর্ড বাস্তবায়ন না করা নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে। এবং আপনি জানেন একসময় ইউনিয়ন খুব শক্তিশালী ছিল, ইউনিয়নের উপর অনেক কিছু নির্ভর করত, কিন্তু সাংবাদিকদের ইউনিয়ন এখন দুভাগে বিভক্ত। এবং শুধু দুভাগে বিভক্ত নয়, প্রত্যেকটা ইউনিয়ন হয়ে গিয়েছে রাজনৈতিক দলগুলোর অঙ্গ সংগঠনের মতো, যার কারণে এদের উপর আর ভরসা রাখা যাচ্ছে না, এবং তারা ওয়েজ বোর্ড নিয়ে কাজও করতে পারছে না। কারণ যিনি ইউনিয়নের সভাপতি বা সেক্রেটারি, তার হাউসেই দেখা গেল যে ওয়েজ বোর্ড বাস্তবায়ন নেই, তাহলে উনি আন্দোলনটা করবেন কিভাবে? এই যখন সংকটের সময়, তখন আসলে এই কথাগুলো এসছে। এবং গণমাধ্যম সংস্কার কমিশন কিছু প্রস্তাব দিয়েছে। ওনারা বলেছে নবম গ্রেডের মতো বিসিএস এর তাদের বেতনটা শুরু হবে। এবং কদিন ধরে আপনারা বলতেছিলেন যে আসলে 30,000 টাকার নিচে কোনো সাংবাদিকের বেতন হতে পারে না, কিন্তু আমরা জানি যে অনেক হাউজেই কিন্তু এখনো 22,000, 15,000 এরকম বেতনে সাংবাদিকরা কাজ করেন, এবং শেষ পর্যন্ত তাদের পক্ষে সাংবাদিক হয়ে ওঠে না। জি। এবং এটা অনেক ক্ষতি হচ্ছে, আপনি নিজে জানেন, খুব ব্যাখ্যা করার দরকার নেই, কারণ আপনি গণমাধ্যমের একদম একনিষ্ঠ কর্মী। এই যে 35,000 টাকার বেতনের প্রস্তাব দেওয়া হলো অ্যাক্টিভ দিক, আর দিল ওয়েজ বোর্ড। এখন প্রশ্ন হলো ওয়েজ বোর্ডের তাহলে কি হবে? একটা বিষয় হচ্ছে যে ওয়েজ বোর্ড নিয়ে একটা মামলা চলমান আছে। জি। মামলা চলমান থাকার কারণে এই বিষয়ে আসলে গণমাধ্যম সংস্কার কমিশন সুনির্দিষ্টভাবে তাদের সুপারিশটা দিতে পারেনি, কারণ এটা বিচারাধীন বিষয়। এটাকে আমরা বিকল্প প্রস্তাব বলবো। আরেকটা আমি আসছি, আরেকটা বিষয় হচ্ছে যে ওয়েজ বোর্ডটা একটা শুভঙ্করের ফাঁকি বাংলাদেশে।
প্রথমত আপনি যদি দেখেন যে আসলে গণমাধ্যমের কর্মীদের একটা বড় অংশ এখন টেলিভিশন এবং অনলাইন গণমাধ্যমে কাজ করেন। ওয়েস বোর্ডে আসলে তাদের জন্য কোনো প্রভিশনই রাখা হয় না, নেই। ওয়েস বোর্ডটা শুধুমাত্র সংবাদপত্র এবং সংবাদ সংবাদ সংস্থা। সংস্থার জন্য আসলে। So, এটা এমনিতেই হলো পার্শিয়াল এখন একটা বিষয় আপনার। তারপরে এই পার্শিয়াল বিষয়টার মধ্যেও আপনার অনেকগুলো ফাঁকিবাজি আছে। ফাঁকিবাজি বলতে যে আপনি যদি ডিএফপি তালিকাভুক্তি দেখেন তাহলে দেখবেন যে অনেকগুলো পত্রিকায় লেখা আছে ওয়েস বোর্ড বাস্তবায়ন করেছে, অষ্টম ওয়েস বোর্ড বাস্তবায়ন করেছে, কিন্তু বাস্তবে দেখা যায় যে হাতে গোনা 5-7টি পত্রিকা অষ্টম ওয়েস বোর্ড পুরোপুরি বাস্তবায়ন করেছে, আর বাকি বেশিরভাগই হলো আংশিক বাস্তবায়ন করেছে। হয়তো আপনার যদি সংবাদকর্মী 30 জন থাকে, 5-7 জনকে ওয়েস বোর্ড দিয়েছেন, আর বাকিদেরকে নানাভাবে ম্যানেজ করে আপনি বলছেন যে ওয়েস বোর্ড বাস্তবায়ন করেছেন। তারপরে তো আপনার সরকার অনেক বছর হয়ে গেছে নবম ওয়েস বোর্ড ঘোষণা করেছে। আপনার নবম ওয়েস বোর্ড নিয়ে মামলা হয়েছে, কিন্তু মামলা হলেও সরকারি প্রতিষ্ঠানে বিএসএসে, আমি বিএসএস প্রসঙ্গ আমি আশা করি আপনি আলোকপাত করবেন। বিএসএসে নবম ওয়েস বোর্ড চালু করা হয়েছে, কিন্তু আমাদের অন্য বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে নবম ওয়েস বোর্ড নাই। তাতে করে এক ধরনের বেতন বৈষম্য চালু হয়েছে। আপনার বিএসএসকে আমরা বলি যে পলিটিক্যালি একটা সাংবাদিকদের একটা ডাম্পিং গ্রাউন্ড বলা হয়, পুনর্বাসন কেন্দ্র বলা হয়। এবং এটার একটা বড় কারণ হচ্ছে বিএসএস এ এখন যদি আপনি কাজ করেন, কিন্তু আপনার বেতন ভাতা কিন্তু অন্য সাংবাদিকের তুলনায় অনেক বেশি। এখন 4-5 গুণ বেশি। হ্যাঁ, তো এত বিএসএস এ আপনার কাজের মান অন্য সাংবাদিকের তুলনায় 4-5 গুণ কম, কিন্তু বেতনের মান 4-5 গুণ বেশি। তো এটা একটা পক্ষ পায়, আরেকটা সাংবাদিকদের একটা বড় অংশ পায় না। তো ওয়েস বোর্ড নিজেই আসলে সাংবাদিকদের মধ্যে এক ধরনের বৈষম্য তৈরি করেছে। কোনো সাংবাদিক একটা প্রতিষ্ঠানে কেউ ওয়েস বোর্ডধারী, কেউ নন ওয়েস বোর্ডধারী, এটা এক ধরনের বৈষম্য। আবার কোনো প্রতিষ্ঠানের জন্য ওয়েস বোর্ড প্রযোজ্য, কোনো প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য না, এটা এক ধরনের বৈষম্য। আবার কোনো প্রতিষ্ঠান নবম ওয়েস বোর্ডে বেতন পায়, কোনো প্রতিষ্ঠান পায়, সাংবাদিকরা পায় অষ্টম ওয়েস বোর্ডে। আমি এমন হাউজে জানি যে চতুর্থ ওয়েস বোর্ডে পায় বেতন পায়। তো ওয়েস বোর্ড জিনিসটাই আসলে বৈষম্যের একটা। আর সবচেয়ে যেটা আপনি বলেছেন আজাদ মজুমদার, সেটি আসলে সত্য। সেটা অনলাইন এবং টেলিভিশন মিডিয়া জগতে একটা বিরাট অংশ দখল করে ফেলেছে এখন। জি, এদের জন্য ওয়েস বোর্ডের কোনো অপশন নেই। আমি সেটাই বলছি যে এই ওয়েস বোর্ড সাংবাদিকতার ক্ষেত্রে সামগ্রিকভাবে একটা বৈষম্যের ক্ষেত্র তৈরি করেছে। সো ওয়েস বোর্ড নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে। ওয়েস বোর্ডটাকে রিস্ট্রাকচারিং করার একটা সুযোগ আছে। আইদার আপনি রিস্ট্রাকচারিং করেন, অথবা এটা পুরোপুরি বাদ দিয়ে নতুন একটা বেতন কাঠামো প্রস্তাব করা হোক, বা নতুন একটা বেতন কাঠামো সৃষ্টি করা হোক, যাতে সামগ্রিকভাবে সব সাংবাদিক আসলে বেনিফিটেড হতে পারে। আংশিকভাবে কেউ বেনিফিটেড হবে, কেউ বেনিফিটেড হবে না, এরকম যেন না হয়। সেজন্য ওয়েস বোর্ড নিয়ে ওনারা সুনির্দিষ্টভাবে কিছু না বলে ওনারা বিসিএস এর এন্ট্রি লেভেলের কথা বলেছেন, গণমাধ্যম সংস্কার কমিশন। এটা একটা ভালো, এটা যদি এটাকেই মানদণ্ড ধরা হয় তাহলে কিন্তু বিসিএস এর তো আরো অনেকগুলো ধাপ আছে। আপনার নবম গ্রেডের কথা বলছেন ওনারা এন্ট্রি লেভেলে, পরবর্তীতে এই সাংবাদিকদের মধ্যেও যদি এভাবে গ্রেড করে আপনার বিসিএস এর মতো করেই, বা বিসিএস যেটা হবে সেটাকেই যদি আপনার মানদণ্ড করা যাবে, কারণ ওয়েস বোর্ডে কিন্তু গ্রেড আছে, আপনি জানেন। রাইট। সো এটা যদি করা যায়, তাছাড়া আপনি দেখেন যে ওয়েস বোর্ড একবার ওয়েস বোর্ড হওয়ার পর প্রতিবারই কিন্তু ওয়েস বোর্ডের জন্য আন্দোলন করতে হয়। এখন আপনার অষ্টমের কোনো বাস্তবায়ন হয় না, দশম ওয়েস বোর্ডের জন্য আন্দোলন চলতেছে। আর তাহলে আর এই আন্দোলনগুলোর আসবে না। যখনই আপনার গভর্নমেন্ট ন্যাশনাল পে স্কেলটা ঘোষণা করবে, তখন মানে স্বয়ংক্রিয়ভাবে আপনার সাংবাদিকদের এটাও আপগ্রেডেশন একটা হয়ে যাবে বলে আমরা আশা করতে পারি। প্লাস আপনার ধরেন ইনফ্লেশনের সাথে আপনার যে ইনক্রিমেন্টের যে সমন্বয়ের কথা বলা হয়, সরকারি কর্মকর্তা কর্মচারীদের ক্ষেত্রে এটা করা হয়েছে 2015 সালের পর। বেশ কয়েকটা পে স্কেল ঘোষণা করা হয়েছে সম্ভবত, সেখানে ইনফ্লেশন সমন্বয় করা হয়েছে, কিন্তু সাংবাদিকদের সেই কিন্তু আপনি 2014-15 সালের পরে আর তাদের ওয়েজ রিভিউ করা হয় না, যে কারণে এই যে এত বছরের যে ইনফ্লেশনটা এটা আর যোগ হয় নাই। সেই জন্য সাংবাদিকদের বেতন ভাতা বাস্তব অবস্থার তুলনায় কিন্তু খুবই করুণ, এবং এই অবস্থার অবসান হওয়াটা খুবই জরুরি। বিটিভি, বেতার এবং বাসস সরকারি প্রতিষ্ঠান। আমরা জানি যে বিটিভি এবং বেতারে সংবাদ প্রচারিত হয়, কিন্তু এদের অর্গানোগ্রামে পেশাদার সাংবাদিক নেই। তাহলে কিভাবে সংবাদ প্রচার করে? বাসসে পেশাদার সাংবাদিক রয়েছে, কিন্তু একটা প্রবলেম হয়েছে, যেটা আপনি বলছিলেন, যে এটা আসলে দলীয় সাংবাদিকদের পুনর্বাসন কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে। এবং আমরা জানি যে এর ভাতিজা, এর ভাগিনা, এর ছেলে, এই টাইপের অনেক সাংবাদিক কিন্তু এখন বিএসএস রয়ে গিয়েছে। এবং শেষ পর্যন্ত যেটা হয়েছে যে
এই তিনটি প্রতিষ্ঠানে সংবাদ প্রচারিত হয় বটে, কিন্তু সাংবাদিকতার মানদণ্ডে সেই সংবাদের মানটা ওই পর্যায়ে রয়েছে বলে বলার কোনো সুযোগ নেই। যার কারণে সম্ভবত এই গণমাধ্যম সংস্কার কমিশন বাংলাদেশ সম্প্রচার সংস্থা বা জাতীয় সম্প্রচার সংস্থা নামে একটি প্রতিষ্ঠান করার প্রস্তাব দিয়েছেন, যেখানে বিটিভি, বেতার এবং বাসস একসাথে হবে। এই যে নতুন, এটা অভিনব কিন্তু কার্যকরী। এটার অনেকগুলো দিক আছে। আপনি বাসসের কথা বলেছেন, এই গণমাধ্যম সংস্কার কমিশনে আপনি তো বলেছেন যে এটা দলীয় সাংবাদিকদের পুনর্বাসন কেন্দ্র। আমি মনে করি যে এটা দলীয় কর্মীদেরও পুনর্বাসন কেন্দ্র। কারণ আপনার এখানেই কিন্তু বলা হয়েছে, এই কমিশনের প্রতিবেদনেই বলা হয়েছে, বাসসে এখন এই মুহূর্তে সাংবাদিকের চেয়ে অসাংবাদিকের সংখ্যা বেশি। সাংবাদিক আছেন 99 জন, অসাংবাদিক আছেন 100 জন। মানে অসাংবাদিক বলতে যারা জেনারেল সেকশন, নানান জায়গায়। সো এখানে অনেকেই নানা লবিং এর মাধ্যমে এখানে অনেকেই চাকরি পাচ্ছেন, কিন্তু চাকরি পেলেও তারা সেভাবে আসলে তাদের কাজের মানটা সে অর্থে নেই। বাসসের আয় ব্যয়ের একটা ধারণা দিয়েছেন এই কমিশন প্রতিবেদনে ধারণা দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে যে বাসসের আপনার বার্ষিক ব্যয় প্রায় 37 থেকে 38 কোটি টাকা আপনার, কিন্তু তাদের বার্ষিক আয় হচ্ছে 50 থেকে 60 লাখ টাকা। তো আপনার যার মানেটা দেওয়া হচ্ছে যে প্রায় আপনার 90% বেশি আসলে ভর্তুকি দিয়ে এটাকে এই বাসসটাকে পরিচালনা করতে হয়। এটা আসলে জনগণের ট্যাক্সের টাকায় আপনি কিছু গোটাটাই কিন্তু বেতন, প্রায় বেতন, গোটাটাই বেতন। এই সেটাই যে জনগণের আপনার করের টাকায় বাসসে আপনি কিছু দলীয় কর্মী প্রতিপালন করছেন। উইথ অল রেসপেক্ট, বাসসে কিন্তু সবাই যে খারাপ সাংবাদিক তা না, বাসসেও কিন্তু অনেক ভালো সাংবাদিক। একটা সময় তো আমরা যখন এই সাংবাদিকতা আসি তখন বাসসে কিন্তু খুব দিকপাল সাংবাদিক ছিলেন। একটা সময় বাসসের উপর সংবাদ মাধ্যমগুলো অনেক কারণে নির্ভরশীল ছিল। এখনো কিছু কিছু ক্ষেত্রে একেবারে যে নির্ভরশীলতা নাই তা না, আপনার কিছু কিছু ক্ষেত্রে আপনার নির্ভরশীলতা আছে, কারণ সরকারের অনেক কিছু বক্তব্য আছে যেগুলো বাসসের মাধ্যমে অন্য সংবাদ মাধ্যমগুলোর কাছে পেয়ে থাকে। এবং বাসসে সবাই যে খারাপ সাংবাদিক এটাও আমরা বলছি না। আমরা বাসসে অনেকেই আছেন ভালো সাংবাদিক, তারা ভালো সাংবাদিকতা করেন, তারা ভালো জানেনও। এই কারণেই একটা সময় কমে গেছে। একটা সময় তো এরকম আলোচনা হয়েছিল যে বাসসের আসলে প্রয়োজন আছে কিনা, বা বাসসের বিশ্বের অনেক দেশেই কিন্তু নিজস্ব কোনো রাষ্ট্রীয় সংবাদ সংস্থা থাকে না, এবং আপনার প্রযুক্তির অগ্রগতির ফলে বাসসের প্রয়োজনীয়তাটা ফুরিয়েছে কিনা, একটা ওয়্যার সার্ভিসের যে ধারণাটা একসময় যেই কারণে তৈরি হয়েছিল সেটা এখন আর প্রয়োজন আছে কিনা, কারণ এখন অনেক তথ্য মানুষ নানা চ্যানেলে পেয়ে যাচ্ছে। তারপরেও গণমাধ্যম সংস্কার কমিশন তারা মনে করেছেন যে না, বাসসের অবশ্যই প্রয়োজনীয়তা আছে, কিন্তু এটা একটু মডিফাইড একটা ফরম্যাটে এটা থাকতে পারে। এটা যদি আপনার বিটিভি বা বেতারের সাথে একীভূত করা হয়, তাহলে যেটা হবে যে এখানে সরকারের কিছু মানে আর্থিক যে বোঝা এটাও কমে আসবে। আর্থিক বোঝাটা কিভাবে কমে আসবে, আপনি যদি দেখেন বিটিভির ক্ষেত্রে এখানে আলোকপাত করা হয়েছে যে বিটিভি কিন্তু টেলিভিশনের লাইসেন্সিং বা বিভিন্ন ক্ষেত্র থেকে কিছু ফি পায়। আগে বিটিভিতে অনেক আগে বিটিভিতে একটা মনোপলি ছিল, কারণ তখন তো আসলে অন্য কোনো টেলিভিশন সেটা দেখতে হবে। এখন প্রাইভেট সেক্টরে অনেক চ্যানেল তৈরি হয়েছে এবং তারা মানের দিক থেকে মানে অনেক কম খরচে অনেক ভালো কন্টেন্ট প্রডিউস করতে পারতেছে। বিটিভি তাদের সাথে কম্পিটিশনে পিছিয়ে গিয়েছে, যে কারণে বিজ্ঞাপনের বাজারটা তারা হয়তো ধরে রাখতে পারেনি। তো সেটা ভিন্ন আলোচনা। কিন্তু এখন যে আলোচনাটা হচ্ছে যে বিটিভি যে বিজ্ঞাপন পর্যাপ্ত না পাওয়াতে আপনার বিটিভিকেও কিন্তু আপনার বিটিভির যে ব্যয়, এই বিশাল ব্যয়ের 50 ভাগের বেশি আপনার ভর্তুকি দিতে হয়। বেতার তো আসলে পুরোটাই ভর্তুকি দিতে হয়। বেতারের ক্ষেত্রে এমন দেখা গেছে যে আপনার 2.5 বছর ধরে টানা শুধু মুজিব বর্ষের অনুষ্ঠানই নাকি বাংলাদেশ বেতার প্রচার করেছে, আর কোনো অনুষ্ঠান তাদেরকে প্রচার করেনি বা করতে হয়নি। সো এই যখন অবস্থা হয়, তাহলে বেতার আসলে কি ধরনের সংবাদ প্রচার করে, বেতারের যে আসলে যে বেতারের সংবাদ প্রকাশের ধরন, এটা নিয়ে আলোচনা করার সুযোগ আছে। কারণ এখন একটা সময় আমরা ছোটবেলায় যখন বড় হয়েছি, আপনার আমার কাছে যখন একটা রেডিও সেট থাকতো, আমরা নিজেদেরকে মনে করতাম এম্পাওয়ার্ড। এখন কিন্তু এখন আর আমাদের সেই রেডিও সেট তো আমরা সবাই মোবাইলের মধ্যেই ঘুরি বা নিয়েই রেডিওটা থাকে, প্লাস আপনার গাড়ির মধ্যে থাকে। সো বেতারের যে সংবাদ পরিবেশনার যে ধরন, এটা এখন পরিবর্তিত হওয়ার সুযোগ এসেছে। বা বাংলাদেশের বেতার যে বিশাল জনবল কাঠামো নিয়ে বাংলাদেশ বেতার কাজ করে, এত জনবল বেতারের প্রয়োজন আছে কিনা এটা নিয়েও ভাবার সুযোগ আছে। তো এই যে সবগুলো বাসস, বেতার এবং বিটিভি, এই তিনটা সরকারি সংবাদ মাধ্যম যেটা সরকারি অর্থে পরিচালিত হয়, এই তিনটাকে যদি একটা কাঠামোর মধ্যে আনা যায়, প্রথমত সরকারের আর্থিক সাশ্রয় হয়। এই বিরাট ভর্তুকির যে অর্থ, সেটা জনগণের ট্যাক্সের টাকা থেকে আসে, সেই টাকাটা বাঁচে।
পাশাপাশি আপনার তাদের একটা মান উন্নয়নের সুযোগ থাকে এবং তাদেরকে সমন্বিতভাবে কাজে লাগানো গেলে আপনার দেশের সাংবাদিকতা উপকৃত হয় এবং এইসব নানাবিধ চিন্তা থেকে ওনারা এই সাজেশনটা করেছেন। এটা এই রিপোর্টের কমিশন প্রতিবেদনটা আমি ঘটনাচক্রে কমিশনের বাইরে এই প্রতিবেদকের আমি প্রথম পাঠক, কারণ আপনার এটা গণমাধ্যম কর্মীদের সাথে শেয়ার করার জন্য আগে আমাদের সাথে শেয়ার করা হয়েছিল। তো আমি এটা পড়তে গিয়ে আসলে আমি দেখেছি যে এরকম অনেক কিছু আছে যেগুলা যদি আমরা একটু গভীরভাবে সরকারের যারা নীতি নির্ধারক আছেন তারা যদি চিন্তা করেন তাহলে সাংবাদিকতাটা আমাদের দেশের একটা মৌলিক একটা পরিবর্তন আসবে এবং সেটা ভালো অর্থে, এবং সাংবাদিকতাটা আরো অনেক বেশি পরিচালিত হবে। একটা বিষয়ে দীর্ঘদিন ধরে আলোচনা হচ্ছে, বিতর্ক হচ্ছে, সেই বিষয়ে এই গণমাধ্যম সংস্কার কমিশনে এসেছে। সেটি হলো পত্রিকাগুলোর এবিসি রিপোর্ট এবং টেলিভিশনের টিআরপি। জি আপনি জানেন টেলিভিশন টিআরপি নিয়ে আমাদের দেশে যে তেলেসমাতি চলে জি সেটা আসলে অভাবনীয়, পৃথিবীর কোথাও নেই। জি আর এটা হলো এই কেবল অপারেটরের যে দৌরাত্ম্য, জি যার কারণে টেলিভিশনগুলি কোনো লাভ পাচ্ছে না। জি পৃথিবীতে এটা কোথাও নেই, শুধু বাংলাদেশে। এই ব্যাপারে কিন্তু সুনির্দিষ্ট প্রস্তাব দেওয়া হয়েছে। জি এখন প্রশ্ন হলো যে এবিসি রিপোর্টের যে তেলেসমাতি, সেটাতে কিন্তু এখন পর্যন্ত আমরা 7 মাসে বেরোতে পারিনি। আমরা দেখছিলাম যে নতুন করে কিছু পত্রিকা ঢুকেছে যাদের সার্কুলেশন নেই, কিন্তু তারা বিশাল সার্কুলেশন দেখে আবার নতুনভাবে বিজ্ঞাপন পাচ্ছে। আমি আবার টিআরপির একই অবস্থা। জি টিআরপির ক্ষেত্রে যেটা কালকে আপনার মাননীয় প্রধান উপদেষ্টার কাছে ওনারা যখন রিপোর্টটা হস্তান্তর করেন, সেটা এই রিপোর্টের বাইরেও কিছু বিষয় আলোচনা হয়েছে। টিআরপির ক্ষেত্রে যেটা দেওয়া হয়েছে, বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানিকে টিআরপির দায়িত্বটা দেওয়া হয়েছিল। তো তাদেরকে বলা হয়েছিল যে তারা 300 সেট আপ বক্স স্থাপন করবে। 3,000 যদি স্থাপন করা যায় তাহলে তারা সঠিক ডাটাটা পাবে। তো সেটা 3,000-এর জায়গায় তারা অঙ্গীকার করেছে প্রথমে 800, তারপরে পর্যায়ক্রমে এটা 3,000 সেট আপ বক্সে নিয়ে যাবে। কিন্তু বাস্তবে যেটা দেখা গেছে যে তারা 21 টিভির সাথে তাদের যে চুক্তিটা, সেই চুক্তিটা পর্যালোচনা করে দেখেছে সংস্কার কমিশন। তো সেখানে দেখা গেছে যে 300 সেট আপ বক্স নিয়ে রিপোর্টে এরকম লেখা আছে 200 করা হয়েছে আর 100 করা হবে বলে জানিয়েছে। তো সেটা দিয়ে আসলে কোনো ডাটাই আসলে পাওয়া সম্ভব না। কালকে যেটা আলোচনা হয়েছে বা গণমাধ্যম কমিশনের সদস্যরা, সেখানে আপনার টেলিভিশনের মালিক পক্ষের প্রতিনিধি ছিলেন, টেলিভিশনের সাংবাদিকদের প্রতিনিধিরাও ছিলেন। তারা যেটা বলেছেন যে এই যে সরকারি একটা প্রতিষ্ঠানকে মনোপলির একটা সুযোগ দেওয়া হয়েছে এবং সেখানে দুর্নীতির গ্রস্ত কর্মকর্তাদের কারণে এই পুরো একটা প্রক্রিয়াতে অস্বচ্ছতা তৈরি হয়েছে। এটাকে বাদ দিয়ে যদি এক্ষেত্রে কম্পিটিটিভনেসটা বাড়ানো যায়, লাইক যদি বেসরকারি কোনো প্রতিষ্ঠানের সাথেও কোনো প্রতিষ্ঠানকেও এটার সাথে সম্পৃক্ত করা যায়, তাহলে আরও অ্যাকুরেট ডাটা পাওয়া যাবে। এবং সেক্ষেত্রে আপনার যে অ্যাডভার্টাইজিং এজেন্সিগুলো, টিআরপিটা তো মূলত করা হয় অ্যাডভার্টাইজমেন্টের রেট ঠিক করার জন্য, কারণ বিজ্ঞাপনদাতারা কোন হারে বিজ্ঞাপন দেবেন সেটা মাধ্যমে টিআরপিটা জানানো হয় এবং এই কারণে টিআরপিটা ম্যানিপুলেট করার চেষ্টা করা হয় যাতে বিজ্ঞাপনের ক্ষেত্রে বেশি টাকা আয় করা যায় আর কি। তো এটা যদি বেসরকারি ক্ষেত্রে ছেড়ে দেওয়া যায়, সরকারি প্রতিষ্ঠানটাকে বাদ দিয়ে নয়, সরকারি প্রতিষ্ঠানটাকে রেখে বেসরকারি খাতে যদি এটাকে আরো বেসরকারি খাতকে যদি সম্পৃক্ত করা যায়, তাহলে এক ধরনের কম্পিটিটিভনেস তৈরি হবে এক্ষেত্রে টিআরপির ক্ষেত্রে। এই কম্পিটিটিভনেসটার ফলে একুরেট ডাটাগুলো পাওয়া যাবে, যারা বিজ্ঞাপনদাতা আছেন তারাও সঠিক চ্যানেলটা বাছাই করে তাদের পণ্যের বা তাদের বার্তাটা প্রচার করতে পারবেন। এটা গেল টিআরপির বিষয়। আর পত্রিকার সার্কুলেশন তো বাংলাদেশে এটা জানেনি যে বাংলাদেশে প্রায় সবাই জানে যে পত্রিকা সার্কুলেশন একটা মানে যে কথাগুলো বলা হয় ভুয়া। একটা উদাহরণ ওনারা দিয়েছেন যে পত্রিকাগুলো যে সার্কুলেশনের তথ্য দিয়েছেন তাতে দেখা যায় যে ঢাকা শহরে পত্রিকা চলে 1,51,00,000 1,51,00,000 চলে। আর সরকারি যদি আদমশুমারির তথ্য আপনি যদি বিবেচনায় নেন, তাহলে ঢাকা শহরের জনসংখ্যা হচ্ছে 1 কোটি। শিশুদের পত্রিকা কিনতে হবে, শিশুদের তো পরে একজন মানুষের জন্য 1.5টা করে পত্রিকা এখন গড়ে। তো সেক্ষেত্রে শিশু তো বটে, আপনি যদি 5 সদস্যের পরিবার হয় তাহলে 5 সদস্যের শিশু থাকুক বৃদ্ধ থাকুক, আপনার পরিবার প্রতি আসলে পত্রিকার গ্রাহক সংখ্যা হচ্ছে 8 জন। 5 জনের পরিবারে 8টা করে পত্রিকা রাখা হয় যদি এই সংখ্যাটাকে বিশ্বাস করা হয়। তো এটা আসলে অবাস্তব এবং অবান্তর একটা বিষয়, আসলে এটা সঠিক না। উদাহরণটা খুব মজার কিন্তু। হ্যাঁ, তো দুধের শিশুদেরকে ওনারা বলেছেন যে সেই উদাহরণটা বাস্তবদের ধরে নিলে বলতে হয় যে দুধের শিশুও বোধহয় পত্রিকা পড়ে। যদি আমরা পত্রিকার একটা, আপনি জানেন আপনি সাংবাদিকতার ছাত্র,
বলাই হয় 9 বছরের শিশু থেকে 90 বছরের বৃদ্ধ এরা হচ্ছেন পত্রিকার পাঠক। তো 9 বছরের শিশুর আগের অংশটাকে যদি বাদ দেয় তাহলে আমাদের জনসংখ্যা মানে অ্যাডাল্ট পপুলেশন যদি বলেন, ঢাকা শহরে অ্যাডাল্ট পপুলেশন প্রায় 70 লাখ আপনার, কিন্তু পত্রিকার বিক্রির কথা বলা হয়েছে 1,51 লাখ, তাহলে একজন প্রতি 2টা করে পত্রিকা, খুবই অবাস্তব কথা। এবং ওনারা বলেছেন যে ঢাকা শহরে আসলে প্রকৃত সংখ্যা হয়তো সম্ভবত 4 লাখের মতো হবে বিক্রি, আর হচ্ছে সারা দেশ যদি এটা বলে পত্রিকাগুলোর কালেকটিভ সার্কুলেশন 10 লাখের কাছাকাছি, এটা ওনারা বলেছেন। তো এই ক্ষেত্রে ওনারা মনিটরিংটা কথা বলেছেন, জোরদার করতে বলেছেন, এবং যে হকার সমিতিগুলো আছে এই হকার সমিতিগুলোর যে বিক্রির যে হিসাব এটাকে আসলে পত্রিকার সার্কুলেশন হিসাবে কাউন্ট করার কথা বলেছেন। পাশাপাশি আয়কর রিটার্ন, এখানে কিন্তু একটা ঘটনা আছে যেটা উল্লেখ করেছেন, সেটা খুব চমৎকার ঘটনা আমরা লক্ষ্য করেছি। সেটা হলো পত্রিকা বেরোয় এতগুলো, কিন্তু আপনার হকারদের একটা লিস্ট থাকে জি ওখানে বিল করার জন্য, সেখানে কিন্তু কোনো জায়গা থেকে 30টা, কোনো জায়গা থেকে 51টা, কোনো জায়গায় 40টা, সর্বোচ্চ 51টা লিস্ট থাকে, আর উপরে না। ওই 51টার মধ্যে 2-3টা আছে যে কোনো সার্কুলেশন, ঘর সম্পূর্ণ ফাঁকা। দ্যাট মিনস আমরা মোটা দাগে ধরে নিই যে 50টার মতো পত্রিকা বিক্রি হয়। প্রিয় দর্শক, আমরা আবার একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20 আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন প্রধান উপদেষ্টা ডেপুটি প্রেস সেক্রেটারি আজাদ মজুমদার। এখানে একটা বিষয় একটু আলোচনা করতে চাই, টেলিভিশনগুলোর ব্যাপারে। আমাদের টেলিভিশনগুলো আর্থিকভাবে খুব কষ্টের শীর্ষে চলে, এবং আপনি জানেন টেলিভিশনগুলোর বেতন ভাতাও খুব কম। এর একটা অন্যতম কারণ, টেলিভিশন শুধুমাত্র একটা জায়গায় নির্ভর করে। তারা ইদানিং একটা নতুন যেটা হয়েছে ইউটিউব, ফেসবুক, সেটা আলাদা ইনকাম হয়েছে, যার জন্য অনেকের জন্য একটু স্বস্তি হয়েছে। আমি কন্টেন্ট তৈরি করব, সেই কন্টেন্টটা আপনি আমার কাছ থেকে নিয়ে মানুষের কাছে বিক্রি করবেন, আপনি লাভবান হবেন, আমি কিছুই পাবো না। এই নিয়ম অনুযায়ী কিন্তু বাংলাদেশের টেলিভিশনগুলো চলছে। কারণ হলো আমাদের যে কেবল অপারেটরগুলো এই কাজটা করে, টেলিভিশনগুলো তারা কন্টেন্ট সবার কাছে পৌঁছে দেয়, কিন্তু টেলিভিশনগুলো কোনো পয়সা পায় না। এটা অদ্ভুত ব্যাপার না? এটা আপনার প্রস্তাব দেওয়া হয়েছে যাতে 25% মাসিক ভিত্তিতে এটা সময়ের বন্টন করা হয়। এটার আপনার 2টা দিক আছে। আমি আপনার পত্রিকার ক্ষেত্রে, যেমন আমি পত্রিকা দিয়ে উদাহরণটা দিচ্ছি, পত্রিকাতে একটা পে ওয়ালের ব্যবস্থা করা আছে। আপনি দেখেন কেউ কিন্তু তার পেপার পড়তে গেলে আপনাকে পে ওয়ালের মধ্যে দিয়ে যেতে হয়, আপনাকে পয়সা দিয়ে তার পেপারটা পড়তে হয়। টেলিভিশনগুলোর ক্ষেত্রে এটা আপনার চাইলে আপনি কিন্তু কেবল অপারেটরদের সাথে এই চুক্তি থেকে বেরিয়ে আসতে পারেন, যদি আপনার মানটা সেভাবে থাকে। আপনি যদি মনে করেন যে আপনার টেলিভিশন চ্যানেলের মানটা এমন যে আপনি কিভাবে দেখাবেন, তখন নিশ্চয়ই এটার একটা মেকানিজম তখন বের করা যাবে। আপনারটা আমরা বিদেশি চ্যানেলগুলো তো অনেক সময় পয়সা দিয়ে কিনতে, আমি বিদেশে দেখেছি, যে বাংলাদেশের কথা আমি বলতে পারবো না, বিদেশে আমরা দেখেছি নির্দিষ্ট চ্যানেল দেখতে গেলে আপনাকে পয়সা দিতে হয়। আর বাংলাদেশের ক্ষেত্রে আমরা দেখছি যে আসলে কোনো নির্দিষ্ট চ্যানেল পয়সা দিতে হয়, পয়সাটা কেবল অপারেটরকে দিচ্ছে। ওই কারণে কোনো চ্যানেল পাচ্ছে না, কোনো পয়সা পাচ্ছে না। তো সেক্ষেত্রে আপনি যদি কোনো চ্যানেল যদি তার মানটা এমন পর্যায়ে না নিতে পারে, বা এমন কোনো মেকানিজম ডেভেলপ করা না যায় যাতে গ্রাহক সরাসরি বা দর্শক সরাসরি টেলিভিশন চক্র রয়েছে, আপনি কি দেখেন বেরোয়া কঠিন। আমি সেটাই বলছি যে আপনি যদি এই সিস্টেমটা ডেভেলপ না করা যায়, তাহলে এই কেবল অপারেটরদের আয়ের একটা অংশ আপনাকে টেলিভিশনগুলোকে দিতে হবে। এটা আইডিয়ালি হওয়া উচিত। কিন্তু এখানে যে জিনিসটা আপনি দেখেছেন, যে আপনি একটু আগে আমরা বাসসের কথা বলেছিলাম, এটা একটা
দলীয় কর্মীদের ডাম্পিং গ্রাউন্ড, বাংলাদেশে ইন্টারনেট এবং কেবল অপারেটরদের ব্যবসা, এই দুইটা ব্যবসাও কিন্তু অ্যাকচুয়ালি দলীয় কর্মীদের পুনর্বাসনের বা তাদেরকে আর্থিক একটা সুবিধা দেওয়ার একটা ক্ষেত্র হয়ে দাঁড়িয়েছে। এখন আপনি যদি এই সিদ্ধান্তটা আপনার টেলিভিশনগুলোকে দিতে হয়, এটা টেলিভিশনগুলোর অনেক দিনের দাবি, তারা এখানে 25% বলেছে, তারা তো আসলে আরো বেশি দাবি করেছে টেলিভিশন চ্যানেল মালিকগুলা। এটা যদি দেওয়া হয় সব টেলিভিশন দাঁড়িয়ে যাবে। হ্যাঁ, সব টেলিভিশন দাঁড়াবে, গণমাধ্যমের সাংবাদিকদের যে বেতন ভাতাও তখন বাড়বে, সামগ্রিকভাবে আসলে পরিস্থিতির উন্নতি ঘটবে। তবে এই ক্ষেত্রে সবাইকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, কোনোভাবেই যেন কেবল অপারেটররা টেলিভিশন চ্যানেলগুলোকে জিম্মি না করে রাখতে পারে, জিম্মিত, এদের হাতে জিম্মিত। হ্যাঁ, এবং তাদের এই জিম্মি দশা থেকে আসলে এবং তাদেরকে তোষামত করতে হয়, তাদেরকে জিনিস সাপ্লাই করতে হয়, যেগুলো টেকনোলজির জিনিস কিন্তু তারা দেয় না, টেলিভিশন কর্তৃপক্ষকে সাপ্লাই করতে আমরা দেখেছি। এই সাজেশনটা খুবই সুন্দর সাজেশন। এটা যদি বাস্তবায়ন করা যায়, এটা বাস্তবায়ন করার জন্য আসলে এক ধরনের আমি বলবো যে এটা মানে খুব সহজে বাস্তবায়নযোগ্য না, এটা এক ধরনের পলিটিক্যাল কমিটমেন্টেরও এটা একটা ব্যাপার রয়েছে। যদি পলিটিক্যাল কমিটমেন্টটা থাকে যে আমরা আমাদের দেশের গণমাধ্যমগুলোকে আরো সুন্দর করব এবং গণমাধ্যমকে গণমানুষের জন্য ফ্রেন্ডলি করব, সেক্ষেত্রে টেলিভিশনগুলোর জন্য এই সুবিধাটার ক্ষেত্র তো তৈরি করতেই হবে। আজাদ মজুমদার, বিভিন্ন সংস্কার কমিশনের সুপারিশমালা বাস্তবায়ন নিয়ে নানা আলোচনা রয়েছে, অংশীজন রয়েছে, বিতর্ক রয়েছে, পক্ষ বিপক্ষ রয়েছে, কিন্তু গণমাধ্যম সংস্কার কমিশনের সেই জটিলতাটি নেই বললেই চলে। সম্ভবত এই কারণেই প্রধান উপদেষ্টা বলেছেন যে গণমাধ্যম সংস্কার কমিশনের যে সুপারিশমালা রয়েছে এর মধ্যে যেগুলো এখনই বাস্তবায়নযোগ্য সেগুলো অনতিবিলম্বে কার্যকর হবে। জি, আসলে কি সেটা করা সম্ভব? আপনি একটা জিনিস খুব যথার্থই বলেছেন যে গণমাধ্যম সংস্কার কমিশনের যে সুপারিশমালা, এগুলো নিয়ে আলোচনা আছে, কিন্তু এগুলোর নিয়ে বিতর্ক করার সুযোগ কম। মোটামুটি সবাই কিন্তু জানে এবং মানে যে এই সুপারিশগুলো বাস্তবায়ন করা গেলে গণমাধ্যমের ক্ষেত্রে অনেক উন্নতি সাধিত হবে, অনেক সংস্কার সাধিত হবে। তবে এক্ষেত্রে এই সুপারিশগুলো বাস্তবায়নটা চ্যালেঞ্জিং, এটা প্রায় সবাই বলেছেন যে সবগুলো সুপারিশ আসলে বাস্তবায়নযোগ্য কিনা। তবে কিছু কিছু সুপারিশ তো অবিলম্বেই বাস্তবায়নযোগ্য, বাকি সুপারিশগুলো হয়তো দীর্ঘমেয়াদী একটা সময় নিয়ে বাস্তবায়ন করতে হবে, বাস্তবায়নযোগ্য সবই। এখন অবিলম্বে কোন সুপারিশগুলো বাস্তবায়নযোগ্য সেটা মাননীয় প্রধান উপদেষ্টা নির্দিষ্ট করে সংস্কার কমিশনের কাছে জানতে চেয়েছেন। তারাও বলেছেন যে তারা 1-2 দিনের মধ্যেই তারা আলাদাভাবে কোন সুপারিশগুলো ইমিডিয়েটলি সরকার নির্বাহী আদেশ বলে বাস্তবায়ন করতে পারবে সেটা প্রধান উপদেষ্টাকে জানাবেন। কিছু কিছু বিষয় আছে, যেমন তারা একটা আইনের খসড়া করে দিয়েছেন, এই খসড়াটা আপনার যদি পর্যালোচনা করা যায়, খসড়াটা পর্যালোচনা করে যদি আইনটাকে অনুমোদন দেওয়া যায় তাহলে কিন্তু কাজ অনেক দূর এমনিতে এগিয়ে যায়। সেখানে গতকালকে যখন এই কমিশনের প্রতিবেদনটা আপনার হস্তান্তর করা হয়, একটা আলোচনা হয়েছে যে সিপিজে কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট, তারা স্বাধীন গণমাধ্যম দিবস মে মাসের 2 তারিখ তখন একটা সূচক প্রকাশ করে বিভিন্ন দেশ সম্পর্কে সংবাদ মাধ্যমের স্বাধীনতার সূচক। তো এই সূচকটা এবছর মে মাসের শুরুতে প্রচার করার আগেই যদি এই আইনটা অনুমোদন দেওয়া যায় তাহলে সূচকে বাংলাদেশের একটা অগ্রগতি হবে বলে এটা আশা করা যায়। তারপরে আপনার বিজ্ঞাপন বন্টন নিয়ে অনেকগুলো কথা বলেছেন। সুপারিশটা তারা করেছেন যে প্রাইভেট এবং পাবলিক আসলে যে বিজ্ঞাপনগুলো, পাবলিক বিজ্ঞাপন বলতে সরকারি সংস্থার যে বিজ্ঞাপনগুলো সেগুলোর হারের বিনিময় অনেক তফাৎ, এবং এইটাকে সরকারি সংস্থার প্রাইভেট বিজ্ঞাপনের সঙ্গে সরকারি বিজ্ঞাপনের যে বিজ্ঞাপনের যে রেটটা, এটাকে অনেক বাড়ানোর ক্ষেত্রে বিশেষ 10 গুণ বাড়ানোর কথা বলেছেন। তো এটা কতটুকু বাড়বে, কারণ এইটা তো এই আর্থিক বোঝাটা তো আসলে সরকারকে নিতে হবে। সরকার আরেকটা প্রস্তাব দেওয়া হচ্ছে, সেটা হলো যে ওই সরকার যে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন প্রচার করে টেলিভিশনগুলো, জি সেটা যাতে আর্থিক বিনিময়টা হয়। রাইট, আমি গতকালকেই এই কথাটা হয়েছে যে আপনার মুজিব বর্ষের একটা লোগো বছরের বেশি সময় ধরে বিনামূল্যে টেলিভিশন গুলোকে প্রচার দিতে বাধ্য থেকেছে। আমরা তো শুধু আসলে সরকারের কন্টেন্টটা আমরা এর আগে দেখেছি কাজ করতে গিয়ে দলীয় যে বিষয়গুলো, আওয়ামী লীগের যে প্রতিষ্ঠা বার্ষিকী তার যে কোডপত্র সেটাও কিন্তু বিনামূল্যে ছাপতে বা বাধ্য করা হয়েছিল আপনার সংবাদ মাধ্যমগুলোকে।
তো সরকারি দলীয় এই ধরনের বিষয়গুলো বা ইভেন যে কোনো প্রচার কাজ, যে কোনো কন্টেন্ট, প্রত্যেকটা কন্টেন্টের তো একটা মূল্য আছে, সেটা সরকার দেখ সেই মূল্যটা, বা দল দেখ বা ব্যক্তি দেখ বা কর্পোরেট প্রতিষ্ঠান দেখ, সেটা যেন গণমাধ্যম তার কন্টেন্টের মূল্যটা পায়, তার যে স্পেসের মূল্যটা, পত্রিকা তার স্পেসের মূল্যটা এবং তার যে সময়ের মূল্যটা টেলিভিশন যেন পায়, সেটা যেন সরকারের পক্ষ থেকে এনশিওর করা যায়, সেটা নির্বাহী আদেশ দিয়ে সরকার এটা চাইলে করতে পারে। এরকম আরো অনেকগুলো সুপারিশ আছে যেগুলো আসলে সরকারি করে ফেলতে পারে, আর কিছু কিছু সুপারিশ আছে আসলে সেটা বাস্তবায়ন করার জন্য মালিক পক্ষকে আসলে এগিয়ে আসতে হবে। আজাদ মজুমদার, আমরাও চাই যে এই গণমাধ্যম সংস্কার কমিশনের যে সুপারিশগুলো বাস্তবায়ন করা এখনই সম্ভব, সেগুলো যাতে দ্রুত হয়, কিন্তু আমরা একটা আতঙ্কের মধ্যেও থাকি যে সরকার অনেক কাজই খুব ধীরে করতে চান, যেগুলো খুব দ্রুত করা সম্ভব। আমরা আশা করব সরকার এই অন্তত গণমাধ্যম সংস্কার কমিশনের বাস্তবায়নযোগ্য এই মুহূর্তে যেগুলো রয়েছে সুপারিশ, সেগুলো যাতে বাস্তবায়ন করেন। আপনি আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাকে আন্তরিক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।